পাক্কা 2 ঘন্টা মেঘার কোলে শুয়ে আরামে ঘুমিয়েছিল রৌদ্র। মেঘা ওকে দূরে সরায়নি, অভিযোগে টু শব্দ উচ্চারণ করেনি, প্রশ্রয় দিয়েছে। দিতে গিয়ে কখন যে নিজেও সেখানেই কাত হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে টেরই পায়নি। ঠিক একটার সময় ঘুম ছুটতেই নিজেকে রৌদ্রের ঘরে আবিষ্কার করল সে। ধরফরিয়ে উঠে বসল। তখনও চোখ দুটো ঘুমে ভার, ঘর ফাঁকা। মেঘা তড়াক করে এদিক ওদিক যায়, কাঙ্ক্ষিত জনকে না পেয়ে হাঁপ ছাড়ে। মাথা চেপে ধরে বসে রয় এক দণ্ড। অতঃপর চোখ মুখ ডোলে এক মুহূর্ত বিলম্ব করে না। সদ্য ঘুম ভাঙা এলোমেলো কদম সামলে ছুটে বেরোতে চায় রুম থেকে। দরজার কাছে এসে দেখে ছিটকিনি লাগানো। অনুচ্চ রমণীর হাত পৌঁছায় না উপরে। ভেতর থেকে দরজা লাগানো, তার মানে ওই লোক ঘরেই আছেন, হয়তো ওয়াশরুমে। মেঘা এই মুহূর্তে তার সম্মুখে যেতে চাইল না, পালাতে চাইল, নিজেকে লুকিয়ে রাখতে চাইল ওই লোকের থেকে। এদিক ওদিক তাকিয়ে দরকারি কিছু একটা খুঁজল। একটা চেয়ার টেনে উঠে দাঁড়ালো ছিটকিনি খোলার চেষ্টায়। নড়বড়ে চেয়ারের এক পা। রৌদ্র যেবার ঘরের জিনিসপত্র ভাঙচুর করল, সেবারই এই চেয়ারের উপর ঝড় বয়ে গেছে। বড্ড ধকলে ভেঙে পড়েছে এক পাশ। মেঘার শরীরের ভার পেতেই দুলে উঠল সেটা, হেলে পড়ল ভাঙা দিকে। মেঘাও হেলে পড়ে তার সাথে। পড়তে পড়তে সামলে নেয় নিজেকে, বুকে হাত রেখে দম ফেলে। অতঃপর হাত বাড়িয়ে ছিটকিনি খোলার চেষ্টা করে। খুলতেও পারে এক পর্যায়ে, তবে চেয়ার থেকে নামার আগেই আবেশিত ডাকে জমে যায় একবিংশির কম্পিত পদযুগল। ইভারা! ছলকায় সে। চেয়ারের উপর দাঁড়িয়ে তখনও, চেয়ারের সাথে সাথে কাঁপল সেও। রৌদ্রের কপালে ভাঁজ। ভাঙা চেয়ারটা দেখে সে এগিয়ে এসে মেঘাকে নামায় সেটার উপর থেকে। হেসে বলে, ঘুম ভেঙেছে? কোথায় যাচ্ছ? এভাবে চেয়ারে উঠেছ যে? তুমি পড়ে গেলে আমার কি হবে? ব্যথা পাবে তো, আর আমাকেও দেবে। বেশ মাখো মাখো বুলি। মেঘার অস্থির চিত্ত স্থির হয়, চেয়ে রয় শান্ত দৃষ্টিতে। ফের হাসে রৌদ্র। দেখছ কি জান পাখি? এবারে নড়ে চড়ে উঠল মেয়েটা, ঠেলে সরালো লোকটাকে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে কেবলই একখানা ট্রাউজার, তাও ভেজা অনেকটা। গলায় টাওয়াল পেঁচানো বরাবরের ন্যায়, শরীরে বিন্দু বিন্দু জলকণা। কপালে লেপ্টে আছে ভেজা চুল। মেঘার যেন পলক সরল না। টেনে হিঁচড়ে সরাতে হিমশিম খেতে হলো একটুখানি। চোখ মুখ পুনরায় শক্ত করে দরজা খুলল। বেরিয়ে যাওয়ার আগেই টেনে ধরল রৌদ্র। অসহায় কণ্ঠে বলল, কথা বলবে না আমার সাথে? তোমার উপেক্ষা যে সহ্য হয় না আমার। সামান্য একটু রাগ দেখিয়েছি শুধু, এতেই এত? এদিকে যে আমি পুড়ছি তার বেলায়। ওইটুকুতে কষ্ট পেয়ে মরণ যন্ত্রণা দিচ্ছ আমায়, সেই হিসেব কে রাখবে? মেঘার সহ্য হয় না, চোখ নিভে আসে। যতই চাইছে লোকটাকে কড়া করে কয়েক কথা শুনিয়ে দেবে, ততই দুর্বলতায় পিছুপা হয়ে যাচ্ছে সে। গুড়িয়ে যাচ্ছে কাচের ন্যায়। স্বচ্ছ হৃদয়ে ফাটল ধরেছে, তাও ভুলছে না কিছুতেই। সুইট হার্ট, আই অ্যাম সরি। মেঘা দরজা যেভাবে খুলেছিল ঠিক সেভাবেই খট করে আবার লাগিয়ে দিল। পিছু ফিরে চেপে ধরল রৌদ্রের হাত। তরতরে তেজি কদমে বেপরোয়া যুবককে টেনে নিয়ে কাবাডের সামনে দাঁড়ালো। হাত ছাড়ল সেখানে। চোখে চোখ রেখে প্রশ্ন করল কাপা গলায়, আপনি সত্যি আমায় ভালোবাসেন? হাসল রৌদ্র। আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় প্রত্যয়ে বলল, সন্দেহ আছে? আছে। কোথায়? কোন কোণে? কোণে নয়, পুরোটা জুড়েই সন্দেহ এখন। আপনি গোটাটাই সন্দিহান। বুঝল না রৌদ্র। অবুঝের ন্যায় তাকিয়ে রইল চোখ ছোট করে। মেঘার চোখ থেকে পানি পড়ছে।
রমণী নিজ উদ্যোগে হাতের উল্টো পিঠে সেটুকু মুছে নিল। আলমারি খুলে সেই ড্রয়ারটা ওপেন করল। সেদিন যা যা দেখেছিল সব কিছুই আছে, কয়েকটা চুলের কাঁটা যোগ হয়েছে আবার। মেঘা সেসবে ধ্যান দিল না। সেই রংচঙে জিনিসটার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল এবেলায়। সেদিন এই জিনিসটা চেনা লেগেছিল। বোকা রমণী চিনতে পারেনি। আজ আর চেনার প্রয়োজন নেই, সন্দেহ নেই বিন্দু মাত্র। একবিংশে সেটাকে বের করে হাতে তুলে নেয়। এর মধ্যেই আরও কয়েক ফোঁটা অশ্রু ঝরে চোখ থেকে। টইটুম্বুর জলে ভিজে আসে অক্ষিপট। সে সোজাসুজি প্রশ্ন করে ধরা গলায়, এই ওড়নাটা কার রৌদ্র? বলবেন সত্যি করে, নাকি মিথ্যার আশ্রয় নেবেন এখানেও? রৌদ্র দৃষ্টি বৃহৎ করল। অস্বাভাবিক লাগলো মেঘার কণ্ঠসহ গোটা মুখশ্রী। রমণীর চোখ ভেজা, কণ্ঠ দাপুটে। তার উপর এই ওড়নার প্রসঙ্গ কেন হঠাৎ? আতকায় রৌদ্র, ঢোক গিলে বলে, কেন? কার? উত্তরে সময় নেয় যুবক, ধীরে বলে, তোমার। মেঘার মনের কোণে কোথাও একটা জমিয়ে রাখা ক্ষীণ আশার আলোটা বোধহয় দপ করে নিভে গেল এবেলায়। চোখ নামিয়ে কেঁদে উঠল আচমকা। পিছিয়ে গেল টালমাটাল পায়ে। নড়বড়ে হাঁটু ভেঙে ধপ করে পড়ল মেঝেতে। ফুপিয়ে উঠল। ভরকায় রৌদ্র। দ্রুত হাঁটু মুড়ে বসে সেও। মেয়েটাকে সামলে নেওয়ার চেষ্টায় বলে, ইভারা, কি হয়েছে? মেঘা হেঁচকি তোলার মধ্যেই থেমে থেমে দ্বিতীয় প্রশ্ন করে, এটা আপনার কাছে এলো কি করে? ছিল আমার কাছে। কিভাবে? যেভাবে তোমাকে পেয়েছি সেভাবেই। মেঘা ভরা চোখে চেয়ে রয় নির্নিমেষ, বুলি ফোটায় কম্পিত স্বরে। আপনি আমায় ঠকালেন রৌদ্র, এভাবে ঠকালেন আমায়। রৌদ্র এবার ভড়কে যায় পুরোপুরি। হাত বাড়িয়ে রমণীকে টেনে নেয় নিজের দিকে, বলে গলা ভিজিয়ে, ইভারা, কি বলছো তুমি? এসব কি কথা? কাঁদছো কেন হঠাৎ? আমি আমি তো শুধু একটুই ধমকেছিলাম তোমায়, তাও হাজারবার সরি বলেছি এর জন্য। সরি জান, তবুও এমন কেন করছো? এই ওড়না আমায় দাও, ছাড়ো এটা। না, ছাড়বো না। ভাইয়া সব বলে দিয়েছে আমায়। আপনি আপনি একটা গুন্ডা। আপনি তো সেই, তাই না, যে আমাদের বাড়িতে ভাঙচুর করেছিল? চিনে ফেলেছি আমি আপনাকে, সব জেনে গেছি আমি। ছি, আপনি এতটা নীচ, বেঈমান আপনি। এভাবে অভিনয় করে আমাকে বাধ্য করেছেন আপনার প্রতি আকৃষ্ট হতে। আর কত নাটক করবেন, কত মিথ্যা লুকাবেন? এভাবে গুছিয়ে মিথ্যে বলতে একটুও বাধল না আপনার? এভাবে ঠকালেন আপনি আমায়। মেয়েটা ডুকরে কেঁদে উঠল। রৌদ্র স্তব্ধ হয়ে যায়। এক হাঁটু মেঝেতে গেড়ে রাখা ছিল, দ্বিতীয় হাঁটুটাও ধপ করে পড়ল। সম্পূর্ণ শরীর দুলে উঠল তার। উদম শরীরের বিন্দু বিন্দু জলকণাগুলোর সাথে কিছু নোনা জলের ঘাম মিশ্রিত হলো। এলোমেলো হয়ে গেল মস্তিষ্ক। মেঘা কি বলছে এসব? রৌদ্র হাঁসফাঁস করে ওঠে। ইয়াশ ফেরার পর থেকেই প্রতিটা ক্ষণ এই ভয়েই ছিল সে। আর এটাই হলো। কি বলেছে ইয়াশ? মগজ ধোলাই করেছে? বাড়তি করে বানিয়ে বলেছে নিশ্চয়ই। ভুল বুঝিয়েছে। তার মানে কাল থেকে এ কারণেই রৌদ্রকে এড়িয়ে যাচ্ছিল একবিংশী। এদিকে রৌদ্র ঘূর্ণাক্ষরেও টের পেল না তা। মেঘা ভুল বুঝল ওকে। রৌদ্রের গলা শুকিয়ে আসে ভাবতে গেলে। বিগড়ে যায় মাথা। প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয় মস্তিষ্কের প্রতিটা নিউরনে। দম বন্ধ লাগে নিমিষেই। হাপুস হুপুস করে শ্বাস টানে যুবক, বলে, এই ইডিয়েট, কি বলছিস এসব? কে বলেছে তোকে? কি জানিস তুই? আমি বেঈমান নই, ঠকাইনি তোকে, মিথ্যে বলিনি। সত্যিটাও তো বলেননি। সব লুকিয়ে ভালো সেজেছেন এই বোকা নারীর কাছে। নাটক করেছেন ভালোবাসার। আর আমি বোকা, সব বিশ্বাস করে গেছি।
গলে গেছি, মজেছি আপনার প্রেমে। এই না, আমার ভালোবাসায় প্রশ্ন তুলবি না একদম। আমি ভালোবাসি তোকে, খুব কঠিন সত্য এটা, বুঝলি? ভালোবাসি আমি তোকে, নিজের থেকেও বেশি। ইয়াশ কি বলেছে তোকে, কি বুঝিয়েছে, আমি জানতাম ও আমার থেকে তোকে কেড়ে নেওয়ার জন্য এসব করবেই। মেঘা হাসল চোখে পানি নিয়ে, কি নিদারুণ করুণ হাসি। বলল ভাঙা গলায়, বোঝায়নি কিছু, চোখে আঙুল দিয়ে সত্যটা দেখিয়ে দিয়েছে। আপনারই মুখোশের আড়ালের বেঈমানটাকে চিনিয়েছে। আর আমার ভাইয়া মোটেও আমাকে আপনার কাছ থেকে কাটতে আসেনি, বরং আপনি আমার ভাইয়ার কাছ থেকে সব কেড়ে নিয়েছেন, শেষে আমাকেও। ভাইয়ার সাথে শত্রুতা মেটাতে আমাকে হাতিয়ার বানালেন আপনি। ছি রৌদ্র, আমার কি দোষ ছিল এতে? আমাকে জড়ালেন কেন এসবে? কি দোষ ছিল আমার ভাইয়ার? কেন এসব করলেন? কাঁদে মেয়েটা। তার ভাঙা কান্নায় রৌদ্রের মনে পড়ে সেই প্রথম দিনের কথা। সেদিন মেয়েটা ভয়ে কেঁদেছিল, রৌদ্র তো উল্লাসে ছিল সব তছনছ করার পর। ইয়াসের কথায় যখন উপর পানে দৃষ্টি তুলল তখন মেঘাকে দেখল। ক্ষণিকের মাঝে সেই ছোট্ট মেয়েটা বৃদ্ধার বুক থেকে মুখ তুলে নিচে তাকায় পিট করে। তখন প্রথম তার চেহারা দেখে রৌদ্র। বোধহয় থমকেছিল সেবার, চোখ সরায়নি বহুক্ষণ। ততক্ষণে মেয়েটা এসে ইয়াসের পেছনে লুকিয়েছে, কেঁদে কেটে একাকার। চেহারার আদল বেহাল, লাল টুকটুকে তার পাতলা চামড়া। চোখ নাক ঠোঁট টকটকে হয়ে উঠেছিল, কাজল টেনেছিল একটুখানি। যখন ইয়াসের পেছন থেকে উঁকি দিয়ে ভয়ার্ত চোখে রৌদ্রকে দেখল, তখন তার ঘেটে যাওয়া কাজল কালো আঁখি দুটোতেই খেই হারিয়েছিল বেপরোয়া যুবক। হয়েছিল সর্বনাশ সেখানেই, হেসেছিল আনমনে, ডেকেছিল তৎক্ষণাৎ, হে সুইটহার্ট, ভয় পাচ্ছিস? তখন তুই সম্বোধনে আরও বেশি গুটিয়ে গিয়েছিল মেয়েটা। ভাইয়াকে খামচে নিজেকে আড়াল করেছিল যথাসম্ভব। রৌদ্র আর কিচ্ছুটি করেনি সেদিন, থামিয়েছিল তাণ্ডব, কেবলই শুধিয়েছিল আরেক বাক্য, এটা তোর বোন ইয়াস। ইয়াস উত্তর করেনি। সিঁড়ি বেয়ে নামার পথে রমণীর গলা থেকে পিছলে ওড়নাটা খসে পড়েছিল। আসার আগে সেটা তুলে নিয়ে হাতে পেঁচিয়ে ফিরেছিল রৌদ্র, জানে না কেন, তবে নিয়ে ফিরেছিল। আর এখনো পর্যন্ত নিজের কাছেই রেখেছে সেটাকে, খুব যত্নে, একটুখানি মাদকীয় ঘ্রাণের টানে। এখন আবার একবিংশীকে কাঁদতে দেখে ছটফট করে উঠল সে। রমণীর ভুল ধারণা মেটাতে হাত বাড়িয়ে দিল, ছোঁয়ার আগেই খেকিয়ে উঠল মেঘা, খবরদার, ছোবেন না আমায়, কাছে আসবেন না, দূরে যান আমার থেকে। চাই না আপনার মতো ঠকবাজ বেইমানের স্পর্শ, চাই না আপনাকেও। রৌদ্রের সহ্যের বাঁধ ভেঙে যায়, হাঁসফাঁস করে ওঠে সে। ইভারা প্লিজ, ইয়াস কি বলেছে তোকে? বল আমায়, প্লিজ আমাকে বলার সুযোগ দে। কথাটা শোন একটাবার, ও তোকে যা বলেছে সব সত্যি নয়। তাহলে সত্য কি? সত্য এটাই, আমি তোকে ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। কোনো বেইমানি করিনি আমি, হাতিয়ার বানাইনি তোকে। আসলেই আমি না খুব বোকা, কখনো জোর দিয়ে কোনো প্রশ্নই করিনি আপনাকে। যা বলেছেন বিশ্বাস করে নিয়েছি গর্দভের মতো। ইভা আপুকে বিয়ে করতে চাইলেন আপনি, এই নিয়েও আপনাকে কিচ্ছুটি শুধোয়নি। আমাকে ওভাবে শত্রুতার জেরে বিয়ে করলেন কেন? বুঝতে পারছি এবার, বউ পালিয়ে গিয়েছিল। এটার রাগসহ দুটো রাগ একসাথে ঝেড়েছেন, তাই না? ইভারা, রাগাবি না আমায়। আমি কোনো রাগ ছাড়িনি, বরং শুরু থেকে তোকেই চেয়েছিলাম। মাঝপথে ভুলক্রমে ইভা এসে গেছে। বাট প্লিজ সুইটহার্ট, তুই আমার কথাটা শোন, আমি সত্যিই ভালোবাসি তোকে। ইয়াসের সাথে কোনো শত্রুতা নেই আমার,
বরং যখন থেকে তোকে দেখেছি তখন থেকে ওর বন্ধু হওয়ার চেষ্টা করেছি আমি, যাতে তোকে পেতে পারি। কিন্তু না, স্বাভাবিকভাবে তোকে পাওয়া হতোই না, তাই এত নাটক। কিন্তু আমার ভালোবাসায় বিন্দুমাত্র অভিনয় ছিল না, বিশ্বাস কর। এই ভাড়া। মেঘা হাঁটু জড়িয়ে মেঝেতে দৃষ্টি গেড়ে মনোযোগ দিয়ে শুনল। ক্লান্ত স্বরে প্রশ্ন করল, আরাব ভাইয়া, রিসা আপু, ওদেরকে কেড়ে নিলেন কিভাবে? জানা হয়নি এটা। কেড়ে নেইনি আমি, তোমার ভাইয়া ভুল বুঝেছে। ভুল কেবল আমরাই বুঝি, বুঝেছি অনেক, আর বুঝতে চাই না, শোধরাতে চাই এবার। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রৌদ্র ধক করে ওঠে, দম টানে, শ্বাস নেই বুকে। সে মরিয়া হয়ে উঠল নিঃশ্বাস নিতে, তবুও ঝুঁকে বলল, কি? থাকবো না আমি আপনার সাথে, চলে যাব, ডিভোর্স দেব আপনাকে, বিচ্ছেদ চাই আমার। আমাদের এই ভালোবাসাবাসী সম্পর্কটা এইটুকুতেই শেষ। বর্ধিত না হোক আর ভুল না হোক আমার দ্বারা। ইভারা। মেঘার ভেতর মুচড়ে আসলো ডাক শুনে, ডুকরে কান্না পেল ভীষণ। ঝরঝরিয়ে পানি গড়ালো গাল ছাপিয়ে। মুখ চেপে ধরল তালুতে। রৌদ্র পিছিয়ে বসে, নির্বাক হয়ে যায় সে। মেয়েটা তাকে বুঝল না, এই ভয়েই তো ছিল সে। আর ভয়টাই কাল হয়ে দাঁড়ালো। মনে হলো ধোঁয়াশা চারদিকে, তলিয়ে যাচ্ছে সে। খালি হয়ে আসছে মস্তিষ্ক, বুকে পাথর চাপানো হয়েছে যেন। দম নেই। উদ্গ্রীব হয়ে উঠল যুবক। মেঘা উঠে দাঁড়িয়ে চলে গেল চোখ মুছতে মুছতে। যুবক নিভু চোখে চেয়ে দেখল কেবল। না আটকালো আর না পলক পড়ল চোখে। নড়লও না, শক্তি পেল না কিছু করার। লাল হয়ে উঠল উজ্জ্বল শ্যামলা দেহখানা। শরীরের শিরা উপশিরা সব যেন ঠিকরে বেরোল। রক্তিম আখি যুগল নিভে এলো পুরোপুরি। প্রায় বিকেল 4টা। কেটেছে ঘন্টা দুয়েকের বেশি। বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই কাবির ম্যানশনে, কেবল মেঘা ব্যতীত। রমণী নিজেকে গুটিয়ে ঘরের এক কোণে বসে আছে চুপচাপ। জানালা দরজা সব বন্ধ, আলো নেভানো। ঘুটঘুটে অন্ধকার পুরো ঘর জুড়ে। সে চুপ থাকলেও চোখ দুটো চুপ নেই। নিয়ন্ত্রণহীন ঝরাচ্ছে নোনা জল, হেঁচকি উঠছে। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কাঁদছে প্রায় 1 ঘন্টা যাবৎ। ঘণ্টাখানেক আগে রৌদ্রকে নিয়ে হসপিটালে ছুটেছে সবাই। কি হয়েছে জানা নেই। লাঞ্চের সময় নিচে নামেনি। অনেকক্ষণ যাবৎ সারা শব্দ না পেয়ে ছেলের ঘরে উঠেছিলেন রুবিনা কাবির। তখন দেখলেন ছেলের জ্ঞানশূন্য নিথর অবস্থা। তার বিকট চিৎকারে এক মুহূর্তেই বাড়ির সবাই জড়ো সেখানে। মেঘাও গিয়েছিল। গিয়ে যা দেখল তাতে পুরো স্তব্ধ সে। সেই ঘর থেকে বেরোনোর সময় রৌদ্রকে যেভাবে ফেলে রেখে গিয়েছিল, সেভাবে এক জায়গাতেই পড়ে আছে লোকটা। কাবাডের সামনে তার নিস্পন্দ সুঠাম দেহখানা। কাবাডের দরজা এখনও খোলা। মেঘার ওড়নাটা রৌদ্রের হাতের মুঠোয়। জ্ঞান খোয়ানোর আগে বুকের সাথে চেপে ধরেছে। শরীর ভেজানি শুকিয়ে গেছে ততক্ষণে। কপালে এখনও লেপ্টে আছে চুলগুলো। কেবলই লোকটার জ্ঞান নেই। নিমিষেই তোলপাড় পুরো বাড়ি। ডাকাডাকি হলো, লোকটা শুনল না। ইয়ার সইতে না পেরে আগ বাড়িয়ে নার্ভ চেক করতেই আঁতকে ওঠে। ততক্ষণে তার নির্দেশেই তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওকে। তারপর এখন কেটে গেছে আরও 1 ঘন্টা। মেঘা যায়নি। কাছে সে একলা ঘরে একলা বাড়িতে। তার কান্না দেখবে কেই নির্জনে। কাঁদুক যত খুশি। মেয়েটা শব্দ করে কাঁদে আরও কতক্ষণ। সময় পেরিয়েছে অনেকটা। এক পর্যায়ে তার কণ্ঠ রোধ হয়ে আসে, নিভে আসে চোখ দুটো। সব তার জন্যই হয়েছে। সে আর কাঁদতে পারল না। মুছে নিল জবজবে চোখ দুটো। টলমল পায়ে উঠে দাঁড়ালো। আধারেই ছুটল উন্মাদের ন্যায়। ঘর পেরিয়ে নিচে নামল।
সেখানে এক মুহূর্ত থেমে আবার ছুটল। পার্কিংয়ে একটা গাড়ি আছে, ইয়াশ নতুন যেটা কিনলো সেটা। মেঘা এপাশ ওপাশ যায়, বেশি না ভেবে উঠে বসে ড্রাইভিং সিটে। হাত কাঁপে ঠক ঠক করে, দুরু দুরু বুক। চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানে। আদ্র ওকে ড্রাইভিং শেখাতে চেয়েছিল বহু আগে, মেঘা গুরুত্ব দেয়নি। দুদিন চেষ্টা করেই হাল ছেড়েছে, আজ আবার হাল ধরল একলা হাতে। দুঃসাহস করল বিরাট, সাহসে কমতি নেই আজ। কম্পিত অদক্ষ হাত শত্রুতা করল না তার সাথে। সে হসপিটালে পৌঁছায় মিনিট ২০-এর মধ্যেই। দোতলায় সিসিউর সামনে কাবির পরিবারের সবার ভিড়। রুবিনা কাবির কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে, তাকে সান্ত্বনা দিচ্ছেন শাহিনা কাবির আর শিশির। সিরাতও এসেছে। সকলের মুখে চিন্তার ছাপ। তোফায়েল কাবির অতিরিক্ত চিন্তায় পায়চারি করছেন দরজার সামনে। মেঘা ছুটে যায়, সিরাতকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, বলে কোনো রকমে, আপু, উনি কেমন আছেন এখন? কোথায় উনি? সিরাত সামলালো, কাঁদছিস কেন? কোথায় ছিলি এতক্ষণ তুই? আগে বলো, রৌদ্র কোথায়? কি হয়েছে ওনার আপু? রৌদ্র ভেতরে। কি হয়েছে জানি না এখনো। ডক্টর বলেননি কিছু। একবার বেরিয়েছিলেন, আবার ঢুকেছেন। তোর ভাইয়াও সাথে আছে। আই থিঙ্ক সিরিয়াস কিছু। মেঘার কান্না বাড়ল, আহাজারি করে উঠল। রমণীর এমন বিস্ময়কর কান্নায় তাজ্জব সকলে। মেঘার প্রতি রৌদ্রের পাগলামি দেখেছে সকলে, তবে রৌদ্রের প্রতি মেঘারটা দেখা হয়নি, আজ হলো। চোখের জলের থেকে বড় আর কি হতে পারে? এই জলেই কি মেঘার পাগলামি প্রকাশ পায় না? সিরাত মেঘাকে সামলাতে হিমশিম খায়, আদ্র সামলেছে শেষে। মিনিট কয়েকের মধ্যেই সিসিউর দরজা খুলে ডক্টর বের হন, সাথে ইয়াশ। মেঘা ঝাঁপিয়ে পড়ে অমনি। কান্না রুখে ভাইয়াকে আঁকড়ে ধরে বলে, ভাইয়া, ভাইয়া ওনার কি হয়েছে? বলো না, তুমি তো ডাক্তার, বলো কি হয়েছে ওনার। ওনাকে ঠিক করে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। আমি ওনাকে ভালোভাবে দেখতে চাই, প্লিজ ভাইয়া। ওনাকে যে করেই হোক ঠিক করে দাও। আমি কিচ্ছুটি শুনতে চাই না, শুধু ওনার সুস্থতা চাই। ওনাকে চাই আমি। ইয়াশ বোনের ব্যাকুলতায় থমকায়, নিগুড় চোখে চেয়ে রয় কিছুক্ষণ। এটা তার বোন? এই তো দুপুরের পর কত কি বলল, এখন আবার এসব আহাজারি করছে, তাও কিনা রৌদ্রের জন্য। ওই পাগলটা একেও পাগল বানিয়ে ছেড়েছে। লিটল বাট কাম ডাউন, লেটস সি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রৌদ্র ঠিক আছে এখন, কিচ্ছু হয়নি ওর। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। বোনের আদল আগলে নিয়ে চোখ মুছিয়ে দেয় ইয়াশ। কিছুটা শান্ত হয় মেঘা। পাশ থেকে তোফায়েল কাবির হাঁসফাঁস করে জানতে চান, ইয়াশ বাবা, কি হয়েছে রৌদ্রের? ডক্টর, বলুন আপনারা। ডক্টর এক পলক ইয়াশের দিকে তাকালেন, বললেন হাঁপ ছেড়ে, অতিরিক্ত মেন্টাল প্রেশার থেকে হার্ট অ্যাটাক, ফার্স্ট টাইম অ্যাটাক এসেছে। আপনারা হসপিটালে নিয়ে আসতে আসতে অনেকটা লেট করে ফেলেছিলেন। আরেকটু দেরি হলে খারাপ কিছু হতে পারত। তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, বাট এখন মোটামুটি ঠিক আছেন উনি। মেন্টাল অ্যাজিটেশনের জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ঘুমানোটা হেল্পফুল হবে, ওনার বিশ্রামের প্রয়োজন। বাড়ির সবাই নিস্তব্ধ। ডক্টর থেমে বললেন, এই যুবক বয়সে তার এতটা চাপ কিভাবে আসে বুঝলাম না, তবে নেক্সট টাইম তাকে আর প্রেশার নিতে দেবেন না। হেলথ কন্ডিশন খুব একটা ভালো নয় তার। রুবিনা কাবির এসবের ধার ধারলেন না। ছেলেকে দেখতে চান তিনি। ছটফট করে উঠে দাঁড়ালেন। আমার ছেলের জ্ঞান ফিরেছে কি? ফিরবে কখন? আমি দেখতে চাই ওকে। ২৪ ঘন্টার আগে তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা কম। দেখতে পারেন ওনাকে, তবে যে কোনো একজন করে। কথা বলতে পারবেন না।
শব্দও করা যাবে না তার কানের কাছে। আশা করি বুঝতে পারছেন। মেঘা ইয়াসের বুকে হেলান দিয়ে শান্ত হয়ে গেছে পুরো। একে একে সবাই এক ঝলক করে দেখে আসলো রৌদ্রকে। ইয়াস বোনকে ঝাঁকায়। মেঘা, রুডিকে দেখবি না? দেখে আয়। চোখ তুলল একবিংশী। ঠোঁট কামড়ে আবারও ফুপিয়ে উঠল। মাথা নাড়ল দুই দিকে। তার মাথা নাড়ানোর কারণটা ঠিক বুঝে নিল ইয়াস। পেরিয়েছে 21 ঘন্টা। পরদিন দুপুর। রাতে হসপিটালেই ছিল মেঘা। রুবিনা কাবিরও ছাড়েননি, আদ্রও ছিল। তবে রৌদ্রের সাথে কেবিনে ছিল মেঘা। মেয়েটা টু শব্দ উচ্চারণ করেনি তারপর থেকে। মিয়ে গেছে পুরোপুরি, খায়নি। জোর করেও জুস ব্যতীত কিচ্ছুটি খাওয়ানো যায়নি ওকে। পেটে দানা পানি পড়েনি, দুপুর গড়িয়েছে তবুও। রাতে ঘুমিয়েছে কিনা কে জানে। চোখ ভারী, লাল পুরো। ঝুলে এসেছে চোয়াল। এক রাতেই কালি জমেছে চোখের নিচে। শুকিয়ে গেছে নির্ভেজাল নিদারুণ সুন্দর মুখশ্রী। রাত কেটেছে জেগে থেকেই। পলক পড়া ব্যতীত রৌদ্রকে চোখের আড়াল করেনি। নিস্তেজ হাতখানা হাতের মুঠোয় নিয়ে আঁকড়ে রেখেছিল গোটা রাত। এখনও জ্ঞান ফেরেনি লোকটার। বাড়ির সবাই এসেছেন আবার। কেবিন ফাঁকা করে মিনিট 5 ধরে রৌদ্রের চেকআপে মগ্ন ডাক্তাররা। ইয়াসও বেশ সহযোগী। বাইরে চুপচাপ বসে আছে মেঘা। ওকে খাওয়ানোর জন্য সিরাতের হাতে খাবার ধরিয়ে দিয়েছে আদ্র। কিন্তু যেদিমে মুখে তুলবে না কিছু, যেন পণ ধরেছে। রৌদ্রের আখিদয়ের খোলা পাপড়ি না দেখা অবধি গলা দিয়ে নামাবে না কিছু। ব্যর্থ হলো সিরাত। এবারে ডাক্তার বেরিয়ে সুখবর দিলেন, জ্ঞান ফিরেছে রৌদ্রের। অমনি বাধা ভুলে কেবিনের ভেতর হামলে পড়লেন সকলে। ঝাপসা চোখে পিটপিট করে দরজার দিকেই চেয়েছিল রৌদ্র। সবাইকে হুমড়ি খেয়ে ঢুকতে দেখে আনমনে একটু হাসল। রুবিনা কাবির ছেলের পাশে গিয়ে বসেন ঝটপট। মাতৃত্বের ব্যাকুলতায় পুরো মুখশ্রী জুড়ে হাত বুলিয়ে দেন। চোখ ঝাপসা হয়ে আসে মুহূর্তেই। রৌদ্র, কেমন আছিস বাবা এখন? ভালো লাগছে নাকি কষ্ট হচ্ছে কোথাও? কোথায় কষ্ট হচ্ছে বল? রৌদ্র কেবলই চেয়ে রয়। এপাশ ওপাশ তাকায় চোখ ঘুরিয়ে। নীরবে আকুল দুই চোখ খুঁজে বেড়ায় কাঙ্ক্ষিত জনকে। এক একজনের এক এক প্রশ্ন। রৌদ্রের কানে পৌঁছালো না কিছুই। তোফায়েল কাবিরও ডাকলেন। শুনল না তার অবাধ্য ছেলে। অভিমান থেকে সাড়া দিল না। আদ্র এগিয়েও মায়ের মতো করে চিন্তিত মুখে একই প্রশ্ন করে ভাইকে। কিন্তু ভাইয়ের জবাব নেই, আর না প্রতিক্রিয়া। শেষ পর্যন্ত ক্লান্ত অসুস্থ চোখ দুটো ব্যর্থ হলো যুবকের। সবার এত সব প্রশ্নের উদ্বিগ্নতার ধার ধারল না। খুঁজে পেল না রমণীকে। সবার আকুলতা, গোটা গোটা প্রশ্ন, হাঁকডাক সব ছাপিয়ে যুবক ক্ষীণ আওয়াজে শুধালো, মম, আমার ইভারা কোথায়? থমকায় পরিস্থিতি। নীরব হয়ে যায় পুরো ঘর। এত এত আপনজন কাউকেই প্রয়োজন ভাবল না এই ছেলে। খোঁজ চাইল প্রিয়জনের। এ কেমন রৌদ্র? সেই বেপরোয়া কি? না তো, এ তো চেনা নয়, বরং অচেনার পরিচয়ের সীমাও অতিক্রম করে চলেছে দিনকে দিন। হাবনে চেয়ে রয় সকলে, সাথে ইয়াসও। সে বোধহয় বিমুখ, স্তব্ধ, বিমুগ্ধ, চোখে অবিশ্বাস। মায়ের উত্তর না পেয়ে রৌদ্র হাত নাড়ানোর চেষ্টা করল। করুণ অবসন্ন ধীরুৎ স্বরে আবার বলল, আসেনি ও? এখনও ভুল বুঝে বসে আছে? ও আমায় ভুল বুঝেছে মম। প্লিজ, তুমি ওকে আটকাও, বোঝাও ওকে। নয়তো ও আমাকে ছেড়ে চলে যাবে। মম, তোমার ছেলে বাঁচবে না ওকে ছাড়া, মরে যাবে একদম। প্লিজ, ওকে আমার করে আটকে রাখো। ওকে বলো আমি ভালো নেই, মরে যাচ্ছি। দেখবে ঠিক ছুটে আসবে। রৌদ্রের কথা শেষ হতেই আঁতকে উঠলেন রুবিনা কাবির। ছেলের মুখ চেপে ধরলেন।
দরজার কাছ থেকে শব্দ আসে তৎক্ষণাৎ। হেঁচকি তুলে ছুটে আসে মেঘা। ধক করে চায় রৌদ্র। মেঘা বেডের অপর পাশে দাঁড়ায়। মেঝেতে হাঁটু গেড়ে রৌদ্রের হাত আঁকড়ে ধরে। লোকটার খোলা পাপড়ি সমেত তামাটে মুখখানা দেখে হু হু করে কেঁদে ওঠে ঠোঁট ভেঙে। আই অ্যাম সরি রাইনো মুখো, খুব করে সরি। আমার জন্যই এসব হয়েছে। আপনারই অবস্থার জন্য দায়ী আমি। সব আমার ভুল। আর ভুল হবে না। ভুল বুঝবো না আপনাকে। শুনে নিন, আমি কোত্থাও যাব না আপনাকে ছাড়া, কোত্থাও না। হাসল রৌদ্র। জানতে চাইল শ্বাস টেনে। সত্যি? পাক্কা? রৌদ্র উত্তরে ভারী প্রশান্ত হলো। আবারও হাসল এক চিলতে। হাত বাড়িয়ে দিয়ে নির্লজ্জভাবে চেয়ে বসল সকলের সামনে। তাহলে বুকে আসো এক্ষুনি। মেঘার কান্না গলায় আটকায়। এখানে সবাই উপস্থিত। থতমত খেলেন রৌদ্রের কথায়। মেঘা আহম্মক বনে যায়। অসুস্থতার নামে নির্লজ্জ লোকটার দিকে তাকিয়ে রয় ভ্যাট ভ্যাট করে। লজ্জায় নত হয়ে ওষ্ঠ উল্টে চোখ পাকায়। তার চোখ রাঙানি থোড়াই না কেয়ার করে রৌদ্র। কাউকেই কেয়ার করল না। এখনও নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। কোথা থেকে যেন বল পেল হঠাৎই। মেঘার বাহু টেনে ওকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে নিতে বলল গলা উঁচিয়ে, ধ্যাত, এসো তো। বুকটা ফাঁকা লাগছে বড্ড। তোমার প্রয়োজন এখানটায়। মম, সবাইকে চোখ বন্ধ করতে বলো। আমি আমার বউকে জড়িয়ে ধরবো এখন। ভালো হয় যদি বাইরে যাও সবাই। আই নিড সাম কোয়ালিটি টাইম উইথ মাই ওয়াইফ রাইট নাও। মেঘা মিয়ে যায় পুরোপুরি। ইস, কি লজ্জা সবার সামনে। লাল নীল হলুদ সবুজ সব রঙে রঙিন হয়ে ওঠে একবিংশী। ততক্ষণে রৌদ্র ওকে নিজের বুকের সাথে চেপে ধরেছে। চোখ বুজে ঠোঁট ছুঁয়েছে কানের লতিতে। সবাই চোখ নামিয়েছেন। এই ছেলের জন্য তারা লজ্জায় পড়ে যান। অথচ ছেলের কোনো পরোয়াই নেই। কি নির্লজ্জ ছেলেরে বাবা। রুবিনা কাবির চোরা চোখে স্বামীর দিকে তাকালেন কটমট করে। বিড়বিড় করলেন, তার মতোই হয়েছে এই ছেলে। তিনিও তো কম নির্লজ্জ ছিলেন না যৌবনে। এবার বুঝুক, তার ছেলে তার চেয়ে 4 কাঠি উপরে। একে একে চোখ নামিয়ে ঘর ছাড়েন বড়রা। রৌদ্র একবার আধো আধো চোখ খুলে দেখল। আর্দ্র সাফা শিশির এরা আছে এখনো। পা বাড়িয়েছে ওরাও। রৌদ্র চাপা ভেঙচি কাটল ভাইয়ের উদ্দেশ্যে। ছ্যাক, লজ্জা থাকা উচিত। ছোট ভাইয়ের প্রেম দেখতে আসে। ইয়াসও ছিল, নজরে পড়েনি। তার আগেই মেঘাকে নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে আবার চোখ বুজেছে রৌদ্র। মেঘা তার গলার নিকট দাঁত বসিয়ে বিড়বিড় করল, অসভ্য নির্লজ্জ বেহায়া ইরিটেটিং রাইনো মুখো, আপনি খুব খারাপ। আই হেট ইউ, বাট আই লাভ ইউ সভ্য মেয়ে। সাফা বেরোতে বেরোতে ইয়াসকে দেখল। পাশ কাটিয়ে যেতে যেতে চোখ তুলে বিড়বিড় করল, হ্যাভ ইউ নো শিং?